প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দিচ্ছেন, আপনারা জানেন যে আপনাদের অনেক সময় সরাসরি রিটেন প্রশ্ন হয়। আমি চিন্তা করেছি আপনাদের জন্য রিটেন প্রশ্ন সমাধান দিব। তো আপনারা বিগত বছরের যে 11 থেকে 20তম গ্রেডের যে কোনো পরীক্ষার প্রশ্নই আপনারা কিন্তু সমাধান করবেন। এর কারণ হচ্ছে বিগত বছরের যে প্রশ্ন আছে, প্রিভিয়াস কোশ্চেন আছে, এইগুলা থেকে প্রশ্ন রিপিট করা হয়ে থাকে। তাই যে কোনো পরীক্ষার জন্য যে কোনো মন্ত্রণালয় বলেন, অধিদপ্তর বলেন, যেখানেই আপনি পরীক্ষা দেন না কেন, অন্য যে মন্ত্রণালয় বা অধিদপ্তরের পরীক্ষাগুলি আছে ওইগুলার প্রশ্নগুলি সমাধান করবেন, কারণ ওই সব প্রশ্ন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। দেখেন, এখানে এটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়, কিশোরগঞ্জ, পদের নাম স্বাস্থ্য সহকারী। দেখবেন যে এই যে স্বাস্থ্য সহকারী বলেন, কম্পিউটার অপারেটর বলেন, ড্রাইভার বলেন, হ্যাঁ, এই ধরনের যে 11 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলি আছে এই প্রশ্নগুলি আসে। যেমন সন্ধি বিচ্ছেদ আসবে, সমাস নির্ণয় আসবে, বাগধারা আসবে, তারপর হচ্ছে এই যে যা যা আসে। তো চলুন শুরু করি। নিচের শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করুন। আপনাদেরকে এরকম 5টা শব্দ দেয়া থাকবে, এটা সন্ধি বিচ্ছেদটা এইভাবেই যেভাবে আছে এইভাবেই আপনাদের কিন্তু করতে হবে। দেখেন, এখানে 5টা আপনি করতে পারলেই কিন্তু আপনার 5 মার্ক আপনি পেয়ে যাবেন। দেখেন, পরীক্ষা, পরিযোগ, ইচ্ছা, ইত্যাদি, ইতিযোগ আদি, ষড়যন্ত্র, ষড়যোগ যন্ত্র, শিরোচ্ছেদ, খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউ পরীক্ষায় আসে। শিরযোগ ছেদ, শিরোচ্ছেদ, প্রত্যুষ, প্রতিযোগ উষ, প্রত্যুষ। এরপর দেখেন, ব্যাসবাক্য লিখে সমাস নির্ণয় করুন। বাঁচা ও মরা, বাঁচা মরা, দ্বন্দ্ব সমাস। পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়, উপমিত কর্মদ্বারায় সমাস। দেখেন, উপমিত কর্মদ্বারায় হচ্ছে ওইটাই যাদের আপনার দুইটাই কি থাকবে, সমস্ত পদে দুইটাই আপনার নাউন থাকবে, বিশেষ্য থাকবে, দুইটাই নাম। দেখেন, পুরুষও একটা, সিংহও একটা, দুইটাই নাম। তাহলে দুইটাই যদি হয়, আর একটা যদি অ্যাডজেক্টিভ হয়, একটা যদি নাউন হয়, অর্থাৎ একটা বিশেষ্য একটা বিশেষণ যদি হয়, তাহলে সেটা হবে উপমান। উপকূল, কুলের সমীপে, অব্যয়ীভাব সমাস। এখানে একটি অব্যয় রয়েছে, ঠিক আছে, এই জন্য এটা অব্যয়ীভাব সমাস। গুরু ভক্তি, গুরুকে ভক্তি, চতুর্থ তৎপুরুষ সমাস। কে রে আছে, চতুর্থ তৎপুরুষ সমাস। হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ, বেতিহার, বহুব্রীহি সমাস। এবার দেখেন যুক্তবর্ণ, যুক্তবর্ণ ব্রাহ্মণ লিখতে কি লাগে, ব্রাহ্মণ, এইভাবে মনে রাখবেন। ব্রাহ্মণ এইভাবে লিখেন না, এইটা ব্যবহার করেন হজ প্লাস ম। এরপরে এই যে দেখেন, এটা খেয়াল রাখবেন এইভাবে, জ আর নিয়, তাহলে প্রথমে জ পরে ইয়। এরপরে যে এটা হলো ক স। এরপর হচ্ছে ভ র রস্যৌ। এরপর হচ্ছে দেখেন, এটা কিন্তু দন্তন্য। উপরে থাকলে বুঝবেন দন্তন্য, আর এইটা নিচে থাকলে বুঝবেন মূর্ধন্য, ঠিক আছে। এরপর দেখেন, যুক্ত বর্ণগুলো ভেঙে লিখুন। এটা গেল, ভেঙে লিখলাম। এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? চর্যাপদ আপনারা জানেন। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? বাংলা গদ্যের জনক ও বাংলা গদ্যের প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহারকারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর হচ্ছে সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রহিত করেন। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রাজা রামমোহন রায়। একেই কি বলে সভ্যতা প্রহসনের লেখককে? মাইকেল মধুসূদন দত্ত। বনফুল কাব্যগ্রন্থের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর দেখেন, অর্থসহ বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন। ছা পোষা, দেখেন এইটা দিয়ে আপনার একটা বাক্য বানাতে হবে। এটা দিয়ে একটা বাক্য বানিয়ে ফেলবেন ওইখানে। হ্যাঁ, আপনি এই ছা পোষা শব্দটা আপনি ওইখানে কি করবেন? ব্যবহার করবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আদায় কাজকলায়, শত্রুতা। শত্রুতা, তার সাথে আমার আদায় কাজকলায় সম্পর্ক।
করিমের সাথে আপনার আদায় কাজকলায় সম্পর্ক, এইভাবে। হ্যাঁ, সে একজন ছা পোষা মানুষ, করিম একজন ছা পোষা মানুষ, তাহলে কি করিম একজন অত্যন্ত গরিব মানুষ, এইভাবে। এরপর দেখেন 49 বায়ু পাগলামি ইলশে গুড়ি অর্থ গুড়ি গুড়ি বৃষ্টি। আপনার কিন্তু অর্থ লিখতে হবে, সামনে বাক্য লিখতে হবে। বাক্য এখানে পাশে যদি না নেন, আপনি নিচে বাক্য লিখবেন, অর্থ লিখতে হবে, বাক্য লিখতে হবে। এখানে শুধু এখানে কিন্তু অর্থ দেয়া আছে, বাক্য লিখতে হবে। এরপর দেখেন এখানে আচ্ছা, এখানে দেখি ট্রান্সলেশন আছে, তারপরে বাক্যের অর্থ, তারপর হচ্ছে এই যে দেখেন, এই যে বাক্য কিন্তু দিয়ে দেয়া আছে, এটা পরের পেজে আমি গিয়েছিলাম, দুঃখিত। দেখেন আপনার বাক্য কিন্তু এই যে দিয়ে দেয়া আছে। fill in the blank with appropriate preposition. I rely on অথবা আপন বসাবেন। এরপর হচ্ছে প্লিজ টেল মি অ্যাবাউট ইউর প্ল্যান, হি ইজ বিজি উইথ আদার অ্যাক্টিভিটিস, দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য মাউন্টেন, আলী ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস। ঠিক আছে। এরপর দেখেন বাক্যের অর্থ, বাক্যের অর্থ লিখতে বলছে। এই যে এখানে এই যে কতগুলো বাক্য ছিল মনে আছে, এই যে বাক্য, এই বাক্যগুলোর অর্থ লিখতে হবে। দ্য ক্যাটস ক্যাস্ট দ্য মাউস, দ্য মাউস ওয়াজ ক্যাস্ট বাই দ্য ট্যাগ। এটা আবার হচ্ছে আপনার ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ, এটা কি আছে এ বি, এখানে সি, তার মানে হচ্ছে এই যে বাক্যের অর্থ এরকম আছে যে ওইখানে ইংরেজি থাকবে, আপনার কি বাংলা অর্থ লিখতে হবে। আমি তোমার উপর নির্ভর করি, দয়া করে আমাকে আপনার পরিকল্পনা সম্পর্কে বলুন, সে অন্য কাজ নিয়ে ব্যস্ত। বিমানটি পর্বতের উপর দিয়ে উড়ে গেল, আমি আমার আলী আমার বন্ধুদের একজন। ট্রান্সলেট টু ইংলিশ, আমার সাথে যোগাযোগ রেখো, স্টে ইন টাচ উইথ মি, আমি কথা দিচ্ছি, আই প্রমিস, পাখি গান গায়, দ্য বার্ড সিং এ সং, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, আই লাভ টু প্লে ক্রিকেট। এরপরে আমাদের কেউ উপস্থিত ছিল না, নান অফ আস ওয়াজ প্রেজেন্ট। ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ তো আপনারা পারেন, আপনারা জানেন যে সাবজেক্টকে অবজেক্ট বানাতে হয়, অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়। এইভাবে আপনারা ভয়েস চেঞ্জ করে ফেলবেন, ভয়েস চেঞ্জ আগেই আপনারা শিখবেন। তো বাক্যের অর্থ, হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই আস, বাক্যের অর্থ কি আমরা তাকে সভাপতি বানিয়েছি। ডু নট টেল এ লাই, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের আপনার ভয়েস চেঞ্জ। লেট নট এ লাই বি টোল্ড, বাক্যের অর্থ মিথ্যা কথা বলো না। এরপর দেখেন এটা বিড়ালটি ইঁদুরটিকে তাড়া করছিল। দ্য মাউস ওয়াজ চেসড বাই দ্য ক্যাট, হু রোড দ্য স্পিচ, বাই হুম ওয়াজ দ্য স্পিচ রিটেন। হ্যাঁ, কম্পোজ দ্য লেটার, লেট দ্য লেটার বি কম্পোজড, চিঠিটি লেখা হোক। এরপর দেখেন চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব, আইস। এখানে অ্যান্সারে কি বসবে, ফ্লটস অন ওয়াটার। মানে কি আপনার আইস কি পানির উপরে ভাসে। আই স হিম, স হিম, তারপরে আর একটা ভার্ব আসছে, এই জন্য ভার্বের সাথে আবার আইএনজি হয়েছে। দুইটা ভার্ব একটা সেন্টেন্সে থাকলে পরেরটার সাথে আইএনজি হয়। ওয়াকিং, হোয়াইল, হোয়াইলের পরে কন্টিনিউয়াস টেন্স, হোয়াইল ওয়াকিং অ্যাট দ্য স্টেশন, আই ড্যাশ হিম হোয়াইল আই মেট হিম, সে যখন স্টেশনে ঘুমাচ্ছিল, আমি হোয়াইল ওয়াকিং, ও হাঁটতে ছিল, তখন আমি তার সাথে দেখা করেছি। ওয়ান অফ মাই ম্যাঙ্গো, ওয়ান অফ দ্য ম্যাঙ্গোস ইজ, এই ওয়ান অফ দ্য এর পরে কি, ওয়ান অফ দ্যার পরে ভার্ব হয় সিঙ্গুলার, ইজ রোটেন। ইউ হ্যাড বেটার, হ্যাড বেটার এর পরে আপনার ভার্বের বেজ ফর্ম হয় গো। বাক্যের অর্থ দিয়ে দেওয়া হয়েছে, বরফ পানির উপরে ভাসে, আমি তাকে দৌড়াতে দেখেছি, স্টেশনে হাঁটার সময় আমি তার সাথে দেখা করেছিলাম, আমগুলোর মধ্যে একটি আম পচা বা নষ্ট হয়ে গেছে, আমার ক্লাসে যাওয়াই ভালো। এরপর দেখেন
আপনাদের জন্য একটি রচনা বা সরি প্যারাগ্রাফ আসতে পারে। এখানে ভ্যাকসিনেশন আসছে, যেহেতু স্বাস্থ্য পরীক্ষা, আপনারা প্যারাগ্রাফ কিন্তু এখন বর্তমানে জুলাই যে গণ অভ্যুত্থান রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জুলাইয়ের গণ অভ্যুত্থান, এখান থেকে প্রশ্ন, এই প্যারাগ্রাফটা কিন্তু আসতে পারে। এরপর দেখবেন এই যে প্যারাগ্রাফ শেষ হলো। এরপর দেখেন ম্যাথ আসছে 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? কি কি? 2 এবং 32-এর মধ্যে 10টি মৌলিক সংখ্যা রয়েছে। হ্যাঁ, কি কি? 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 এবং 31। তবে 2 থেকে 32 বলা হলে উত্তর হতো 11টি। ঠিক আছে, বলছে 2 এবং 32-এর মাঝখানে, তাহলে 32ও বাদ, সরি 2ও বাদ। আপনারা জানেন যে মৌলিক সংখ্যা হচ্ছে যেটাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেয়া যায় না, ভাগ দিলে ভগ্নাংশ চলে আসে। তাহলে ভাগ দেয়া যেগুলো যায় না ওইগুলো হলো ভগ্নাংশ ছাড়া ভাগ দেয়া যায় না, ওইগুলো হলো আপনার কি? মৌলিক সংখ্যা। দুটি সংখ্যার গুণফল এত এবং তাদের লসাগু এত, সংখ্যা দুটির গসাগু কত? সূত্র হচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান সমান, এটা একটা সূত্র, এটা আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। লসাগু ইন্টু গসাগু, দুটি সংখ্যার গুণফল সমান সমান কি? লসাগু আর গসাগু। এটা হলো সূত্র আমার, লসাগু গসাগু। তাহলে আপনি বসাই দেন, দুটি সংখ্যার গুণফল দেয়া আছে 4235, তাদের লসাগু হচ্ছে 385 এবং গসাগু হলো, এখন দেখেন এটার সাথে গুণাকারে আছে, তাহলে এই পাশে এসে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এই ভাগ হয়ে গেছে, তাহলে 385 দিয়ে 4235 ভাগ দিলে 11 হয়। এরপর দেখেন, এরপর হচ্ছে শতকরা বার্ষিক কত হার সুদে 60,000 টাকার 5 বছরের সুদ কত হবে? সুদ 6,000 টাকা হবে, 5 বছরের সুদ 6,000 টাকা হবে। দেখেন এইটা শতকরা বার্ষিক কত হার সুদে, হার চাইছে। আপনি সহজে একটা সূত্র কি যেন আপনারা পারেন মনে হয়, এটা কি যেন? সূত্রটা হচ্ছে আই সমান সমান পি আর এন। ঠিক আছে, তাহলে আর কি? আরটাই আপনার কাছে চাওয়া হয়েছে, কত হার। তাহলে আরটা যদি নিয়ে আসেন তাহলে এই আই এর নিচে কি হবে? আই এর নিচে হবে হচ্ছে পি আর এন। আই এর মান কত? আই এর মান হচ্ছে আপনার সুদ হয়েছে কত? 6,000 টাকা। এই যে 6,000 টাকা লিখবেন, আর নিচে লিখবেন হচ্ছে পি, আসল কত? 60,000। হ্যাঁ, 60,000 এবং সময় কত? 5 বছর। এই তো এইটাই এইভাবে দিয়েছে। এবং যেহেতু এই যে দেখেন আপনার আর মানে পার্সেন্টেজ, হ্যাঁ, তাহলে আপনার কত হার চাইছে, তার মানে এটার সাথে 100 কি হবে? গুণ হবে। এই আরটা আমি আর সমান সমানই তো বের করতেছি, তাহলে এটা 100 আপনার গুণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে একটি সোনার গহনায়, একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত 4:1 হবে? দেখেন 16 গ্রাম গহনার ওজন আছে 16 গ্রাম। এখন 16 গ্রামে এতে সোনা ও তামা দিয়ে আছে গহনাটা, তাহলে 3 ভাগ আর 1 ভাগ কত? টোটাল 4 ভাগ, 4 ভাগ মিললে হলো 16। তাহলে 1 ভাগে কত পড়ে? 4 4 16, 1 ভাগে কত পড়ে? 4 দিয়ে যদি ভাগ দেন 16কে, 1 ভাগে পড়ে 4। ঠিক আছে, কারণ কি এটা মোট 4 ভাগ, আপনি যদি বের করতে চান মোট হলো আপনার 4 ভাগ। এইভাবে আপনারা করবেন যে আগে
আহ, দেখবেন যে কত ভাগ আছে, অনুপাতটা কত, ওইটাই মনে করেন ভাগ। টোটাল হলো 16কে আপনি 16কে 4 ভাগ করবেন, তাহলে কত বলে প্রতি ভাগে 4, প্রতি ভাগে কত পড়ে, ভাগ দিলে কত বলে প্রতি ভাগে 4 পড়ে। ঠিক আছে, তাহলে 4 যদি হয়, তাহলে 1 ভাগে যদি 4 হয়, 3 ভাগে 3 4 12, 3 ভাগ হলো 12, আর 1 ভাগ থাকে, তাহলে ওই 4 যদি 12 সাথে যোগ করেন 16 হয় না? তাহলে এতে কত গ্রাম, এইবার তো আপনি পেয়েছেন টোটাল আপনার কি ছিল, সোনা ছিল 12 গ্রাম, আর 4 গ্রাম ছিল আপনার তামা। এবার বলছে কত গ্রাম সোনা মেশালে, তাহলে এই যে মনে করেন এক্স গ্রাম আপনি সোনা মিশাইলেন, হ্যাঁ, 12-এর সাথে এক্স যোগ প্লাস ভাগ 4, এই অনুপাতটা দিলেন, হ্যাঁ, মানে তামা সোনা আর কি তামা ঠিক ওই রকম, তাহলে অনুপাতটা হবে কত, 4/1, এই যে এই অনুপাতটা। এরপর ক্যালকুলেশন করে দিলেই চলে আসে। ঠিক আছে, এরপর আর একটা সহজ ম্যাথ এসেছে, যদি a কিউব মাইনাস বি কিউব সমান সমান 513 এবং a মাইনাস বি সমান সমান 3 হয়, তবে এ বি এর মান কত? দেখেন a কিউব মাইনাস বি কিউব সমান সমান a মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু a মাইনাস বি। মান বসায় দেওয়ার পরে যার সাথে দেখেন যে আছে, এটা তো হচ্ছে সাধারণ আপনাদের ক্যালকুলেশন, এক পাশ থেকে আর এক পাশে নিলে যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণাকারে থাকলে অপর পাশে গিয়ে ভাগ হয়ে যায়, এটা তাহলে এর মান বের হয়ে গেছে। জাস্ট সূত্রটা আপনি যদি পারেন, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা যদি আপনার মনে থাকে, হ্যাঁ, এই যে সূত্রটা খুবই সহজ, এই সূত্রটা যদি মনে রাখতে পারেন তাহলে অঙ্ক হয়ে যাবে। এরপর দেখেন এখানে দেখেন কিছু প্রশ্ন এসেছিল, যেহেতু এটা স্বাস্থ্য সহকারী ছিল, তাই ইপিআই মানে কি, ইপিআই এর পুনরূপ হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। ইপিআই এর আওতায় বর্তমানে নারী ও শিশুদের মধ্যে 11টি রোগের টিকা দেওয়া হয়। হ্যাঁ, এগুলি আপনারা পড়ে নেবেন। বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয়? নারী ও শিশুদের জন্য 11টি। ধনুষ্টঙ্গার রোধে একজন মাকে জীবনে মোট কয়টি ডোজ টিটি টিকা নিতে হয়? 5টি ডোজ। ডেঙ্গুবাহী মশার নাম কি? এডিস মশা বা ডেঙ্গু রোগ। এডিস মশা ডেঙ্গু রোগের জীবাণু ছড়ায়। ডেঙ্গুবাহী মশার নাম। ডেঙ্গু হলে কোন জাতীয় ঔষধ খাওয়ানো যায় না? পেইন কিলার বা ব্যথানাশক ঔষধ। ইউনিসেফের পূর্ণরূপ কি? ইউনিসেফের পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড। ঠিক আছে, জেনজি কি এবং কারা? জেনজি হলো একটি প্রজন্ম বয়সভিত্তিক গোষ্ঠীর, পূর্ণরূপ হলো জেনারেশন জেড। 1997 থেকে 2012-এর মধ্যে জন্মগ্রহণ করা ব্যক্তিদের বলা হয় জেনারেশন জেড। 11 সিন্ধুর দুর্গ কার ঘাঁটি ছিল? ঈশা খাঁর ঘাঁটি ছিল। হাজী শরীয়তুল্লাহর আন্দোলনের নাম কি ছিল? ফরাইজি আন্দোলন। ইউএইচ এবং এফপিও এর পূর্ণরূপ কি? উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার। পারস্য মানে বর্তমানে কোন দেশ? ইরান। জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত? লোহিত সাগর। বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কয়বার সংশোধন হয়েছে? 17 বার। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেয়া ভ্যাকসিনের নাম কি? এইচপিভি। ইনশাল্লাহ আমি অন্যান্য যে চাকরির পরীক্ষার প্রশ্ন রয়েছে, রিটেন পরীক্ষার, এগুলি কিন্তু আমি সমাধান দেব ইনশাল্লাহ। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ নিয়মিত আমি আপনাদেরকে ভিডিও দিব। আমি জানি যে রিটেন পরীক্ষার একের সাথে এইভাবে ভিডিও অন্য কেউ দেয় না, আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদিও এটা একটু কষ্টসাধ্য এবং হচ্ছে একটু সময় লাগবে, হ্যাঁ, আপনারা ধৈর্য ধরে যদি আপনারা ভিডিওগুলো দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কিন্তু কাজে লাগবে। তো ধন্যবাদ, আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।